টের পেলাম অনেক পর, যখন ট্রেন এসে থামলো কামালপুর স্টেশনে। সব যাত্রীরা এক এক করে নেমে গেল। তখন ম্যাডাম আমার পিঠে আলতো করে স্পর্শ করে ডাকতে লাগলো, তোর না, এই তোর না। আমি পিঠে ওর স্পর্শ পেয়ে ঘাস শিউরে উঠে এক অনুভূতি নিয়ে ওর দিকে এলোমেলো চোখে তাকাতেই সে হাসলো। আমি লজ্জায় লাল গাঢ় হয়ে যাওয়া ওর থেকে সামান্য সরে আসতেই সে আমায় আরও কাছে টেনে নিল। তারপর আমার কানের কাছে তার ঠোঁট এনে বলল, একদিন খুব ভালোবাসবো তোমায়, একদিন খুব ভালোবাসবো তোমায়। আমার তখন খুব ইচ্ছে করছিল যেন এখন ওকে বলে ফেলি, তোর না, আমি তোমায় অনেক ভালোবাসি। তারপর সে আমায় তার বুকের কাছে টেনে নিক, আদর করে চুমু খাক। কিন্তু এইসবের তো কিছুই করলো না ও। গাধার মতো করে বলল, তোর না, আমি তোমায় একদিন ভালোবাসবো। ভালোবাসবে না ছাই করবে। এর আগে মরে ভূত হয়ে গেলে কি হবে? আমাকে মন খারাপ করে বসে থাকতে দেখে মেহরাব বলল, আমি ফিরতি ট্রেনে চলে যাবো ম্যাডাম, আপনি এখন উঠুন, আপনাকে দ্রুত পৌঁছে দিয়ে আসি। আমার যা রাগ পেল তখন। আমি ওর দিকে রাগ মাখা লাল লাল চোখে তাকিয়ে বললাম, হয়েছে, আমি একাই যেতে পারবো। কাউকে আমায় দিয়ে আসতে হবে না গিয়ে। নীরব হাসলো, কিন্তু কিছুই বলল না। আমি ওর সামনে দিয়েই ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হয়ে গেলাম, কিন্তু ও মুখ থেকে একটা শব্দ পর্যন্ত করলো না। প্রচণ্ড মন খারাপ আর কাঁদো কাঁদো চোখ নিয়ে হোস্টেলে গিয়ে উঠলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমার সিটটা এখন আর খালি নেই, অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে। হোস্টেলে এখন নাকি আমার সিট নাই, অথচ আমি কদিন আগে যাওয়ার সময় ভাড়া মিটিয়ে গিয়েছি। তবু ওরা কেন এমন করলো? প্রভেস্ট ম্যামের সাথে দেখা করতে যখন গেলাম, তখন তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি ভিন গ্রহ থেকে আসা একটা এলিয়েন এসেছি। তিনি এমন কাউকে আর কখনো দেখেননি। আমি ম্যামকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ম্যাম সালামের উত্তর দিলেন না, উল্টো তিনি আমায় কর করে গলায় জিজ্ঞেস করলেন, তোমার নামে উপরে উপরে অনেক কিছু শুনেছি, যা শুনেছি তা কি সত্যি? এমনিতেই আমার অত সাহস নেই, কিন্তু মেহরাবের প্রতি একটা রাগ থেকে আমার মাথা এমনি ধরে আছে। সেই রাগ থেকে হয়তোবা এমনটা করেছি আমি। ম্যামকে সরাসরি বলে ফেলেছি। ম্যাম, সত্যি? ম্যাম খুব আশ্চর্য হয়ে বললেন। তোমার লজ্জা করছে না এভাবে সত্যি বলতে? আমিও পাল্টা জবাব দিলাম, ম্যাম, আমাদের বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ড আমাকে ঠকিয়েছে, আমি তো তাকে ঠকাইনি। লজ্জা তো যে ঠকিয়েছে তার হওয়া উচিত, আমার কেন হবে? ম্যাম খানিক সময় বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। হয়তো তিনি এখন ভাবছেন, এই মেয়ে এত সাহস কি করে? অথবা এও ভাবতে পারেন যে তার জীবনে এত নির্লজ্জ মেয়ে তিনি দেখেননি। তবে সত্যিটা হলো, এই জগতে খুব কম ছেলে মেয়ে আছে যারা গোপনে প্রেমের সম্পর্কে গড়ে তোলেনি। ছেলেটা মেয়েটার ঠোঁটে চুমু খায়নি, জড়িয়ে ধরেনি, তাদের বিয়েটা বিষয়টা তারা গোপনেই বা তারা গলা বড় করে অন্যের দোষটা বলতে পারে। অথচ পাপ তো তাদেরটাও কম নয়। হয়তোবা পারে যে ম্যাম আজ আমায় এমন বড় বড় চোখ দিয়ে দেখছেন, মনে মনে নির্লজ্জ আর বেহায়া ভাবছেন, তার নিজেরও এমন একটা অতীত আছে যে অতীত সম্পর্কে কেউ জানে না। হতে পারে না। ম্যাম বললেন, কেন এসেছো আমার কাছে বলো? আমি বললাম, আমার সিটটা অন্যজনকে দেওয়া হলো কেন? ম্যাম সামান্য ভেমরি খেয়ে গেলেন। খাওয়ার কথা, তিনি এভাবে অন্য কাউকে এই সিট দিতে পারেন না, এই অধিকার তার নাই। কারণ সিটের ভাড়া এখনও আমি বহন করছি। তাছাড়া সিট এখনও আমার অধীনে। ম্যাম আমার দিকে অবাক চোখে তাকালেন, যেন তিনি ভাবতেও পারছেন না একজন ছাত্র বা ছাত্রী তার সাথে এমন উদ্যত্ত আচরণ করতে পারে। ম্যাম হড়বড় করে হঠাৎ বললেন, তুমি এরকম আচরণ করছো কেন আমার সাথে? তুমি জানো এর জন্য তোমায় আমি পানিশমেন্ট দিতে পারি? আমি আলতোভাবে হেসে বললাম, জি না, আমি জানি আপনি আমার উপর কিছুতেই পানিশমেন্ট দিতে পারবেন না, কারণ আমি আপনার সাথে কোনো রকম বেয়াদবি করিনি। ম্যাম যেন এই সাহসিক কথা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। ম্যাম না শুধু, এখানে অন্য কেউ হলেও এমন করত। মানুষ স্বভাবগতভাবেই এমন। যারা উচ্চ পদস্থ তারা সবসময় তাদের চেয়ে ছোটদের প্রতি প্রভুসুলভ আচরণ করতেই পছন্দ করে। ম্যাম রাগমাখা গলায় বললেন, তুমি এখন এখান থেকে যাও বলছি, এক্ষুনি যাও। আমায় তোমার সহ্য হচ্ছে না। আমি মৃদু হাসলাম, 100 বার আমি যাব, কিন্তু এর আগে আপনি আমার সিট ফিরিয়ে দিন। যদি না দেই? না দিলে আমি এখান থেকে যাব না। ম্যাম বললেন। এক চড় দিয়ে দাঁত ভেঙে ফেলবো বেয়াদব মেয়ে। আমি এবার জবাব দিলাম না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। ম্যাম এবার রাগের গলায় বললেন, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন?
আমি বললাম, আমার সিটটা ফিরিয়ে দিন ম্যাম। ম্যাম এবার উঠে দাঁড়ালেন। তিনি প্রচণ্ড রকম ক্ষিপ্ত। এই মুহূর্তে তিনি কি করবেন বোঝা যাচ্ছে না। অবশ্য আমার গায়ে হাত তোলার অধিকার তার নেই, কিন্তু যেভাবে রেগে আছেন হাতও তুলতে পারেন তিনি। ম্যাম চেয়ার থেকে উঠে এসে আমায় অবাক করে দিয়ে বললেন, চলো। আমি ভয়ে ভয়ে ম্যামের পেছন পেছন হাঁটতে লাগলাম। ম্যাম আমায় নিয়ে গেলেন আমারই রুমে। তারপর যে মেয়েকে আমার সিটখানা দেওয়া হয়েছিল সেই মেয়েকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিয়ে আমার সিটটা আমায় ফিরিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় ম্যাম পাংশু মুখে বলে গেলেন, কাল আমার সাথে একবার দেখা করো তুমি। আমি ঘাড় কাত করে ভয়ে ভয়ে বললাম, জি আচ্ছা ম্যাম। ম্যাম চলে যাওয়ার পর এলিজা বলল, আপু ফিরে এসেছেন, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আমি আবার এলিজাকে বললাম, এলিজা, পিয়া হোস্টেলে আছে রে। আছে। ও আমার বিষয়ে খুব প্রচার টোচার করছে, তাই না? এটা বলতে হয় আপু? আমি তো আপুর সাথে এখন কথাই বলি না। কেন কথা বলিস না কেন? সে আমায় বলেছিল আপনার নামে মিথ্যে বানিয়ে ওর কাছে বলতে, আমি বলিনি, এজন্য সে রাগ। একদিন আমায় অনেক বকাঝকাও করেছে, বলেছে আপনি নাকি আমায় অনেক টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে গেছেন। আমি ওর কথা শুনে মৃদু হাসলাম। হাসি ছাড়া আর কী বা করার আছে? উচ্চশিক্ষায় শিক্ষিত একটা মেয়ের মন মানসিকতা এতটা খারাপ হতে পারে তা আমি ভাবতেও পারি না। এলিজা এবার বলল, আপু কয়দিন আগে প্রবোস্ট ম্যাম পিয়া আপুকে ইচ্ছে মতো বকেছে। কেন? জানি না, তবে শুনেছি আপনার নামে কি যেন বলতে গিয়েছিল ম্যামের কাছে, এই জন্যই বকেছে। ও, তারপর এলিজা বলল, আপু শোনেন, আপনি আর ভেঙে পড়বেন না, এবার মনে সাহস রাখুন। ইউনিভার্সিটির সবাই যে আপনাকে খারাপ ভাবছে এমন না, কিন্তু অনেকেই আপনার জন্য আফসোস করছে। ওরা বলছে যা ঘটেছে তা তো আপনার ইচ্ছায় ঘটেনি, আপনি বরং ভুক্তভোগী, সুতরাং আপনার তো পালিয়ে বেড়াবার প্রয়োজন নাই। কারা বলেছে এগুলো? আপনার অনেক বন্ধু বান্ধব। আচ্ছা, এলিজার মুখ থেকে কথাগুলো শুনে খুব ভালো লাগছে। ম্যাম ওর বিষয় শুনে কেমন সন্দেহ হচ্ছে। ম্যাম যদি কদিন আগে পিয়াকে এই নিয়ে বকাঝকা করেছেন, তবে আজ আমার সাথে এইভাবে কথা বললেন কেন? আমার সাথে এমন কঠোর আচরণ করলেন কেন? আমি এবার এলিজাকে বললাম, এলিজা তুই একটা কাজ কর তো। এলিজা বলল, কি করতে হবে বলুন আপু? তুই তো প্রিয়ার সাথে কথা বলিস না অনেক দিন ধরে, আজ একটু কথা বলে আয়। প্রিয়াকে ডেকে নিয়ে আয়, বল গিয়ে তোর না আপু ডাকছে আপনাকে, জরুরি কথা আছে। এলিজা চেয়ার থেকে উঠে পিয়ার ঘরের দিকে গেল এবং মিনিট পাঁচেক পরপরই পিয়াকে নিয়ে এলো। পিয়া এসে মোলায়েম হেসে বলল, কি রে, কি খবর, কেমন আছিস? আমি হেসেই বললাম, খারাপ না। তা তো দেখেই বুঝে যাচ্ছে, বিয়ে ঠিক করে ফেলেছিস নাকি? না। ওহো, আর তোকে বিয়েটা করবে এবারকে, যা ঘটিয়েছিস। আমার শরীর রাগে কাঁপতে থাকে। আমি তবুও নিজেকে সামলে নিয়ে বলি, পিয়া, আমার বিয়ে নিয়ে তোর এত টেনশন কিসের রে? যেন আমায় নিয়ে আমার চেয়ে তোর বেশি টেনশন। পিয়া চুপ করে রইল, গাল ফোলা ফোলা করে রেখেছে। আমার কথাটা তার পছন্দ হয়নি। পিয়া এবার রাগের গলায় বলল, আমায় কেন ডেকেছিস বল? অপমান করার জন্য? অপমান আমি করছি না, তুই করেছিস। আর ডেকেছি অপমানের জন্য নয়। তবে কিসের জন্য ডেকেছিস? আমি দ্রুত ব্যাগ খুলে ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে ওর দিকে বাড়িয়ে দিলাম। তোর পাওনাটা নে। পিয়া ভীষণ রকম অবাক হয়ে বলল, আমার পাওনা মানে? তুই আবার কবে আমার কাছ থেকে ধার করেছিস? আমি মৃদু হেসে বললাম, ধার কার্য কিছু না, তবে পাওনা। কিসের পাওনা? আমি ওর হাতটা ধরে জোর করে কাছে টেনে নিয়ে টাকাটা ধরিয়ে দিয়ে বলি, তুই যে আমার কাজ করে দিলি সেই পাওনা। জনে জনে আমায় নিয়ে প্রচার প্রসার করলি, এতে তোর কষ্ট হয়েছে তো অনেক, শ্রম দিয়েছিস। শ্রমের মূল্য হাদিসে আছে, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা বুঝিয়ে দাও। আমি অবশ্য একটু দেরি করে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। পিয়ার রেগে মেগে একেবারে আগুন হয়ে উঠল। তারপর টাকাটা আমার দিকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে মারল। এরপর চিৎকার করে বলতে লাগলো, তুই আমায় এভাবে অপমান করলি, এর বদলা আমি নিয়ে ছাড়বো। আমি হাসি, হি হি করে হাসি। তারপর ও দুর্গারে দুটো শক্ত করে চর বসিয়ে দিয়ে বলি, তোকে চর দিয়েছি, নে, এর বদলাটাও নে। পিয়া যেন স্বপ্ন দেখছে, নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছে না। সে একরকম কেঁদেই ফেলল। তারপর বলল, এরপর ভয়াবহ হবে কিন্তু। সে একরকম কেঁদেই ফেলল। তারপর বলল,
আমি বললাম, কি করবি তুই? যা করেছিস এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? গুন্ডা দিয়ে আমায় রেপ করাবি, খুন করাবি? রেপ তো আমি আগে থেকেই হয়ে আছি, সবাই জানে এটা। আর মনে মনে অনেক আগে খুন হয়ে গেছি। এখন আমি এসবের তোয়াক্কা করি না। সুতরাং তোকে নিয়ে তুই ভাব। আমায় নিয়ে এসব ভয়ডর দেখাইতে লাভ নাই। পিয়া আমার মুখ থেকে এমন উদ্ধৃত ভঙ্গির কথা শুনে ভীষণ ভীষণ অবাক হয়। সে এসব বিশ্বাস করতে পারে না, আবার কেন জানি আমার আঘাত করতেও পারছে না। হয়তোবা তার সাহসে কুলিয়ে উঠছে না কিছুতেই। সে আবার হাত মুঠো করেছে, আবার খানিক পরে সেই মুঠো ছেড়ে দিচ্ছে। আমি এবার ওকে বললাম, শোন, টাকাটা ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে চলে যা। আমি আমার একটু টায়ার্ড, চাননি করে এসেছি। তাছাড়া চাকর বাকরদের সাথে অত কথা বলা উচিত না, এতে তাদের সাহস বেড়ে যায়। আর শোন, আগামীকাল থেকে আবার কাজে নেমে পড়বি, আবার প্রচার কর। এখন আরেকটু বাড়িয়ে ছাড়িয়ে বলিস, এতে তোর লাভ হবে। টাকাটা একটু বেশি করে দিব তোকে। পিয়া কথাটা শুনে একবার আমার দিকে লাল করে এবং বড় বড় চোখ করে তাকায়। তারপর ফুসফুস করতে করতে আমার রুম থেকে বের হয়ে চলে যায়। ও চলে যাওয়ার পর এলিজা দরজা বন্ধ করে দিয়ে আসে। তারপর হি হি করে হেসে ওঠে, আমিও হাসি। দুজনে মিলে হাসতে হাসতে একেবারে ভেঙে খান খান হয়ে যেতে থাকি আমরা। হয়তোবা সে রাতে আমার হাসির শব্দ শুনে শত্রুদের মনে ভয় ঢুকে যায়। দূরে ঢাকা পড়া আলোর পর্দা ছিঁড়ে যায়। তারপর শুধু ভোরের অপেক্ষা। অন্ধকার পর যে ফিরে আসে আলোর ভোর, সেই ভোরের কথাই বলছি। এলিজা ঘুমিয়ে পড়ে, আর আমি বসে বসে এই অন্ধকার জ্বালানা ধরে পূর্ব দিকে তাকিয়ে থাকি। অপেক্ষা করি আলো ফোটার জন্য। আমি জানি আলো ফুটতে আর খুব বেশি দেরি নেই। পরের দিন বিকালবেলা ম্যামের সাথে দেখা করতে যাই। মানে প্রচণ্ড ভয়। না জানি আবার ম্যাম ইউনিভার্সিটি প্রজেক্টিয়াল বডির কাছে কমপ্লেন করেছেন কিনা। হতেও তো পারে যে আজ তিনি আমায় দেখা করার কথা বলে নিয়ে আমায় পানিশমেন্ট দিয়ে বসবেন। সারা দেশেই এমন চলছে। উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত সবাই তাদের অধীনস্থ। উপর তাদের মর্জি মতো যা করছে তাই। পছন্দ হচ্ছে তো উপরে উঠিয়ে নিচ্ছেন, পছন্দ না হলে কোনো কারণে তাদের পায়ের তলায় পিষে মারছে। ম্যাম যদি এমন কিছু করেন, তারপর হঠাৎ করে মনে পড়ে যায় তিনি ইচ্ছে করলেই তো তা করতে পারেন না আমার সাথে। কারণ আমি দুর্বল নই। যার বুক ফুলে সত্য বলতে জানে তারা কখনোই দুর্বল হয় না। ম্যামের অফিসে যাই ভয়ে ভয়ে, গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমার দিকে তাকান, তারপর মৃদু হেসে বলেন, ও তুমি এসেছো? আচ্ছা, 5 মিনিট বাইরে গিয়ে বসো। আমি বাইরে গিয়ে একটা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে থেকে দুশ্চিন্তা করি। হঠাৎ করে আমার মেহরাবের কথা মনে পড়ে। আচ্ছা, মেহরাব কি আমায় ছেড়ে চলে যেতে পারলো এভাবে? ওর আসলে আমার প্রতি কোনো দরদ নাই? পৃথিবীর সব ছেলেরাই প্রতারক। তারপর আবার নিজেই নিজের ভুলের জন্য জিভ কাটি। জিভ কেটে মনে মনে বলি, আমি তো ভুল কিছু ভাবছি। কারণ মেহরাব নিজের মুখেই তো বলেছে সে একদিন আমায় ভালোবাসবে। তবে তা এখনই নয়, আরও অনেক পরে, যখন আমার পড়াশোনা পাঠ শেষ হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবো তখন। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কণ্ঠ শুনে তাকালাম। ম্যাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে। তিনি হাসি মুখে বললেন, চলো। আমি ম্যামের পেছন পেছন হাঁটতে লাগলাম। ম্যাম বললেন, পেছনে পেছনে নয়, আমার পাশাপাশি হাঁটবে, এসো। আমি ম্যামের পাশে হাঁটতে লাগলাম। ম্যাম এবার বললেন, আমায় ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমায় তুমি এখন থেকে বন্ধু ভাবতে পারো। আমি ভীষণ রকম অবাক হই ম্যামের কথা শুনে। ম্যাম এটা কোন ধরনের কথা বলেন? আমার সাথে তার বয়সের কত পার্থক্য! তার সাথে আমার বন্ধুত্ব কী করে হয়? ম্যাম আমায় চুপচাপ হাঁটতে দেখে বললেন, কি ভাবছো? আমি তাড়াহুড়া করে বললাম, না ম্যাম, কিছু ভাবছি না। ম্যাম বললেন, তুমি যে বিষয়টা নিয়ে ভাবছো তা আমি জানি। তুমি ভাবছো আমার সাথে তোমার বন্ধুত্ব কি করে হতে পারে, ঠিক তাই তো? আমি অবাক হই, ম্যাম এইটাও কিভাবে জেনে ফেললেন? ম্যাম এবার বললেন, শোনো তো না, আমাদের দেশের বড়রা মানে গার্ডিয়ানরা যে কমন ভুলটা করে তা হলো বয়সন্ধিকালীন ছেলে মেয়েদেরকে তারা কঠোর শাসনে রাখে। প্রেম, ভালোবাসা, ফিজিক্যাল বিষয়গুলোকে ওদের কাছে নিষিদ্ধ করে প্রকাশ করে। কিন্তু ওরা আদতে জানে না যে এই বয়সটা ছেলে মেয়েদের কৌতূহলের বয়স, এবং এই বয়সী ছেলে মেয়েরা নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি সবার আগে ঝোঁকে, এবং তা তাদের জানার কিংবা বোঝার উৎসাহ থেকেই।
কিন্তু বাবা মা যদি এই সময়ে তাদের কাছে এসব বিষয় না লুকাতেন, সবকিছু ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে বলতেন, নিজেকে সন্তানদের কাছে এমন করে প্রকাশ করতেন যেন সন্তানও তাদের কাছে তাদের নিজেদের গোপন বিষয়ে কথা বলতে সাহস পায়, উৎসাহ পায়। তবে কিন্তু ছেলেমেয়েরা এই বয়সে ভয়ঙ্কর কিছু করার সিদ্ধান্ত নিতে পারতো না একা একা। এই যে তুমি একটা ছেলের সাথে রিলেশন করলে, তারপর বিয়ে করে ফেললে গোপনে, কেন করলে এটা? বিয়ের আগে কেন বাবা মাকে জানাওনি? একটা ভয়, তাই না? তুমি ভেবেছিলে তখন বাবা মা জানতে পারলে তোমায় মেরেই ফেলবে, ত্যায্য করবে, তাই না? এটা তুমি শুধু একা না, আমাদের দেশের সবকটি ছেলে মেয়ে এমন ভাববে, কারণ আমাদের দেশে বাবা মা কিংবা শিক্ষকেরা বন্ধুসুলভ নয়। আজ যদি তোমার বাবা মা তোমার বন্ধুর মতো হতো, তবে কিন্তু তুমি ওই ছেলেটাকে বিয়ে করার আগে তোমার মাকে জানাতে, তারপর তোমার মা সবকিছু শুনে সিদ্ধান্ত নিত ছেলেটা আসলে ভালো মানুষ কিনা, জেনে বুঝে দেখতো সে তোমার জন্য যোগ্য কিনা। না, আমি অর্থবিত্তের যে যোগ্যতা তার কথা বলছি না, সে মানুষ হিসেবে তোমার যোগ্য কিনা তার কথাই বলছি। এখন তুমি বলো, বন্ধুত্বের বিষয়টা কি শুধু সমবয়সীদের জন্য প্রযোজ্য নাকি অসীম বয়সীদের জন্যও প্রযোজ্য? ম্যামের কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন হু হু করে কেঁদে ওঠে, চোখে কেমন জল এসে ঢেউ খেলে যায়। আমার তখন শুধু মনে হয়, আমার মা যদি আমার বন্ধু থাকতো, তবে তো আমার অত বড় ভুলটা হতো না। ম্যাম আমার দিকে তাকান, আমার আরও কাছে এসে আমার হাতটা ধরেন, তারপর বলেন, তোর না, সবকিছু বুঝতে পেরেছো তুমি, তাই না? আমি মাথা কাত করে হ্যাঁ বলি। ম্যাম এবার বলেন, তোমায় ডেকেছি কেন জানো? একটা চরম সত্য বলতে। এটা আমার বিষয়, এসো আমার সাথে এসো। ম্যামের সাথে আমি হাঁটতে লাগলাম। ম্যাম আমায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে নিয়ে গেলেন, তারপর মাঠের দুর্বা ঘাসের উপর বসে বললেন, বসো আমার পাশে। আমি ম্যামের মুখোমুখি হয়ে বসলাম। ম্যাম এবার বললেন, আমিও তোমার মতো একটা ভুল করেছিলাম। আমার বাবা মা ছিলেন খুব কঠোর। একটা প্রেমের সম্পর্ক ছিল আমার, ছেলে গরিব ঘরের। আমি জানতাম বাবা মা আমার এই সম্পর্ক কোনোদিন মেনে নেবেন না, তাই ছেলেটাকে হারানোর ভয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই ছেলেটাকে নিয়ে পালিয়ে যাই। কিন্তু দুঃখের কথা কি জানো, আমার একটা ছেলে হওয়ার পর সে হুট করে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। তারপর অনেক খুঁজে তাকে আর পাইনি। আমি অবশ্য তখন পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। কি ভয়ঙ্কর বিপদে যে পড়েছিলাম তখন। ভেবেছিলাম মরেই যাব, কিন্তু মরতে পারিনি নিজের জন্ম দেওয়া ছেলেটার মায়ায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম, মরে যাওয়ার চেয়ে বাবা মার কাছে গিয়ে আশ্রয় নেওয়া উত্তম। তারা আজ যাই করুক, একেবারে জানে তো আর মেরে ফেলবে না। আর আমি তখন ওটাই মেনে নিয়েছিলাম যে লাজ লজ্জা মৃত্যুর চেয়ে অবশ্যই নিঠুর নয়। মানুষ কিছু বললে বলুক, তাতে আমি কান দিব না। আমার পথে আমি এগিয়ে যাব, আবার পড়াশোনা করব। তো না, বাড়িতে ফিরে যাওয়ার পর ভাইয়েরা কি যে মার মেরেছিল আমায়, বাবা মা কত কি বলেছে। পাড়া পড়শিরা আমাদের বাড়িতে সব কজনকে মানুষকে নিয়ে হাসির তামাশা করত। ওরা বলতো বিয়ে ছাড়াই অসভ্যতামি করে সন্তান জন্ম দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। প্রথম প্রথম খুব কাঁদতাম। একদিন বাড়ির ছাদ থেকে লাফাতে চেয়েছিলাম, কিন্তু মরতে এবারও বাধা হলো আমার সন্তান। মনে হলো আমি মরে গেলে তো আমার ছেলেটা অনাথ হয়ে যাবে। তারপর মৃত্যুর সিদ্ধান্ত বদলে নিলাম। বাবাকে হাত জোর করে বললাম, বাবা, আমার শেষ একটা সুযোগ দাও, আমায় পড়তে দাও। সেবার বাবা কিভাবে যেন গলে গেলেন আমার কথায়। তারপর পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল। পড়লাম ইংরেজি বিভাগে। তারপর হয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ের টিচার। এছাড়াও আমার নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে ফেললাম। বইয়ের একটা ভালো ছাপাখানা, একটা ভালো লাইব্রেরি গড়ে তুললাম। তারপর গ্রামে ফিরলাম। গ্রামের মানুষ, ঘরের মানুষ তখন আমার মাথায় তুলে রাখতে চায়, কিন্তু সেই কদার্য গ্রামে আমি আর রইলাম না। কারণ ওখান থেকে আমায় নিয়ে তামাশা করা মানুষগুলো মুখ দেখলে আমার ভেতর আগুন জ্বলে উঠত। আমি চাইতাম না এমনটি হোক। আমি এদেরকে হিংসা করতে চাই না, এরা বুঝে না, মূর্খ মানুষ।
আমি দূর থেকে এদেরকে শিক্ষার আলোয় আনতে নিজের টাকা গ্রাম স্কুল করে দিয়েছি, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ম্যামের কথা শেষ হলে আমি তার দিকেই তাকাই। ম্যামের চোখের জল। তিনি ব্যাগ থেকে টিস্যু বের করে চোখ দিয়ে চোখ মুছেন। তারপর বলেন, আমার ছেলে এবছর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে। দেশের বাইরে চলে যেতে চেয়েছিল ও। আমি যেতে দেইনি। ওকে বলেছি, তোদের মতো মেধাবীরা বাইরে চলে গেলে এদেশের অন্ধকার দূর হবে কি করে। আমি কি বলবো ম্যামকে বুঝতে পারছিলাম না। পৃথিবীতে এমন ভালো মানুষ আজও আছে, অথচ কাল এই ম্যামকে আমি কত কঠোর ভেবেছিলাম। ম্যাম নিজেই তখন বিষয়টা পরিষ্কার করলেন। তিনি বললেন, আসলে গতকাল তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, আমি এটা শুধু তোমায় টেস্ট করার জন্য। আমি শুধু তোমায় দেখতে চেয়েছিলাম তুমি পারবে কিনা টিকে থাকতে। আমি টেস্ট করে বুঝতে পেরেছি তোমার ভেতরে সুপ্ত আগুন আছে। এই আগুন আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। এভাবে যদি আগুনটা জ্বলতে থাকে তবে আর কেউ তোমায় আটকে দিতে পারবে না। কিন্তু সবসময় মনে রাখবে তুর্না, বাজে লোকের কথায় কান দেয়া যাবে না, মন খারাপ করা যাবে না। তুমি সবসময় তাদের কথা শুনবে আর তাদেরকে মনে রাখবে যারা তোমায় এগিয়ে যেতে সাহায্য করে। আমি ম্যামের হাতটা শক্ত করে ধরলাম, কারণ এই হাতটা ভরসার, এই হাতটা এগিয়ে নিয়ে যাওয়ার। ম্যাম আবারও বললেন, আরেকটা বিষয় তোমায় পরিষ্কার করি, তোমার সিটটা আমি ওই মেয়েকে দিইনি। এই মেয়েকে সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের ইউনিভার্সিটির প্রক্টর মহোদয়, কারণ তুমি তখন নেই। ওরা ভেবেছিল তুমি আর আসবে না। আর এই মেয়েটি প্রক্টরের পরিচিত। সন্ধ্যা হয়ে আসছে, আলোয় আলোয় ভরে উঠেছে শহর। আমি তখন ভাবলাম, ওহ, ওই দিন যদি আমি মরে যেতাম তবে এমন একজন মহৎ মানুষের দেখা কি করে পেতাম, তার কাছে এমন সুন্দর সুন্দর কথাগুলো শুনতে কি করে পেতাম। আর তখন খুব গভীরভাবে বুঝতে পারি যে আত্মহত্যা কোনো সমাধান নয়, বেঁচে থেকে জীবন গড়ার চেষ্টাই বরং সমাধানের পথ। আর মানুষ যখন নিজেকে গড়তে চায় তখন তাকে ভেঙে দিতে অনেকেই আসবে। তখন সত্য হলো এটা যে নিজেকে গড়ে তুলতে চাইলে আমাকে গড়ে দিতেও অনেকে আসবে। সেই মানুষদের আমায় চিনে নিতে হবে এবং এদের কথাই মনে রাখতে হবে। অনেকদিন পর ভার্সিটি গিয়েছি ক্লাস করার জন্য। এখন থেকে নিয়মিত হব। পরীক্ষা একেবারে দোরগোড়ায়। অনেকদিন ক্লাস না করার জন্য গ্যাফে পড়ে গেছি। বন্ধুদের সাথে কথা বলে নোট সংগ্রহ করতে হবে। স্যার ম্যামদের অনুরোধ করে অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, নয়তো আর পরীক্ষায় বসা যাবে না। ক্লাসে বসার পর অবশ্য 2-4 জন ফিসফাস করেছে। এক স্যার এসে খুব ঘেটেছে, বলেছে, অতদিন কোথায় ছিলে? আমি স্পষ্ট বলেছি, স্যার বাসায় ছিলাম, মা বাবার কাছে। পড়াশোনার ক্লাস এসব রেখে বাসায় কেন? তখন একটা ছেলে দাঁড়িয়ে মিনতির গলায় স্যারকে বলল, স্যার প্লিজ ওকে খাটাবেন না, কিছু জিজ্ঞেস করলে ওকে আড়ালে জিজ্ঞেস করুন, ওর বিষয়টা প্রাইভেট স্যার। ছেলেটার কথা শুনে একদল মেয়ে বলল, হ্যাঁ স্যার, ওকে আপনি বিষয়টা আড়ালেই জিজ্ঞেস করুন। কিন্তু 3-4 জন ছেলে মেয়ে বলে উঠল, তোরা কি স্যারের চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছিস নাকি? স্যার কি করবেন না করবেন তা তোদের কাছে জিজ্ঞেস করে করবেন, তারপর নাকি? ওদের এসব দিয়ে নিজেকে এত অসহায় লাগতে শুরু করলো, তখন ইচ্ছে হলো কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়লো মেহরাবের কথা। পেছন থেকে মনে পড়লো ম্যামের কথা। ম্যাম বলেছেন পেছনে তাকানো যাবে না, লজ্জা পাওয়া যাবে না, কারণ দোষটা আমার না, আমাকে এগিয়ে যেতে হবে। স্যার বললেন, তোর না, তুমি বসো, আমার সাথে পরে দেখা করো তুমি। এখন তোমাকে কিছু বলতে হবে না। কিন্তু আমি বসলাম না, কারণ আড়ালে শুধুমাত্র স্যারের সাথে কথা বললে বিষয়টা শুধু স্যারই জানবেন, অন্যদের অজানা থাকবে। এতে সমস্যা কমার বদলে উল্টো বাড়বে। এই অজানা বিষয়টা নিয়ে ওরা আরও 7-5 করবে, তখন সমস্যাটা ক্রমাগত বড় হতে থাকবে। এর চেয়ে লজ্জা পাওয়ার চেয়ে একেবারে পাওয়ার ভালো। আমি বললাম, স্যার আমি এখানে সব কিছু বলতে চাই। সবাই আমার দিকে অবাক চোখে তাকালো। আমি বলতে শুরু করলাম, বললাম, আমার সাথে আমার প্রেমের সম্পর্কের কথা, ওর সাথে গোপনে বিয়ের কথা, প্রতারণের শিকার হওয়ার কথা, প্রেগনেন্সি এবং তারপর অ্যাবর্শনের কথা, তারপর ঘুরে দাঁড়ানোর কথা। সব কিছু খুলে বলেছি আমি, যেন এতটুকু সন্দেহ না থাকে। স্যার ভরা ক্লাসের সামনে হাততালি দিয়ে বলতে শুরু করলেন, স্যারের সাথে 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 সবাই। তারপর স্যার আমায় ডেকে বললেন, তোর না মা, এদিকে আসো তুমি। আমি স্যারের কাছে গেলাম। স্যার আমার মাথায় হাত রাখলেন, তারপর বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুক।
তার গলার শব্দ তিনি আরো বাড়িয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন, আমি ভরা ক্লাসে সকলের সামনে বলে যাচ্ছি, এই তোর না সেই তোর না নয়, এই তোর না বদলে গেছে। মানুষ ওকে যে কলঙ্ক দিয়েছে, সেই কলঙ্কে এখন দগদগে আগুন জ্বলছে। এই আগুন উত্তাল আগুন, এই আগুন সব পুড়িয়ে ছারখার করে দিবে। সব অশুচি অশুদ্ধ আর নোংরা মানুষের চোখ পুড়িয়ে দিয়ে সে তার গন্তব্যে পৌঁছে যাবে। সে খুব শীঘ্রই ভোরের আলো ফোটাবে, ইনশাল্লাহ। ক্লাসের সবাই আবার হাততালি দিয়ে উঠল। যে ক্লাসে আমি লজ্জে কোনোদিন আর যেতে পারবো না ভেবেছিলাম, সেই ক্লাসরুম, ক্লাসের সব বন্ধু, স্যার, ম্যাম হয়ে উঠল আমার ভরসার জায়গা। এখন শুধু মেয়েরা একা নয়, আমার হৃদয়ে অনেক মানুষ জায়গা করে নিয়েছে। সে রাতে বাসায় ফিরে আমি কি যে এক অন্যরকম উত্তেজনার অনুভূতিতে ঘুমাতে পারিনি। কেন জানি আনন্দে আত্মহারা হয়ে উঠি বারবার। আমি কোনোদিন ভাবতেই পারিনি এভাবে ঘুরে দাঁড়াবো আমি আগে জানতাম না পথ চলতে শুরু করলে যে পথে এত কাটা পড়ে থাকে, তেমন ফুলও পড়ে থাকে। আমাদেরকে শুধু জানতে হবে আমার পাটা কোথায় রাখবো, কাটার উপর নাকি ফুলের উপর। মাঝরাতে একটু চোখ লেগে গেছিল আমার, তারপর হঠাৎ করে স্বপ্নে কি বাস্তব জানি না, তবে দেখতে পেলাম আমার ভ্রূণটা আমার কাছে এসেছে। আজ সে ক্ষতবিক্ষত নয়, তার গায়ে সুন্দর জামা পরা। সে এসে দাঁড়িয়েছে আমার সামনে, হাসছে মিষ্টি করে। আমি প্রথম তাকে দেখেই চিনতে পারিনি, কিন্তু জিজ্ঞেস করলাম, এই তুই কে? ভ্রূণ বলল, ও মা, আমায় ভুলেই গেলে? ভুলবেই তো, মানুষ সুখে পড়লে সব ভুলে যায়। আমি ওর আদিক্ষেতা দেখে রেগে গিয়ে বললাম, এসব পাকা পাকা কথা রেখে বল তুই কে, তোর পরিচয় কি? ভ্রূণ মৃদু হেসে বলল, আমার তো নাম নেই, নাম দেওয়ার আগেই তো তোমরা আমায় খুন করে ফেলেছিলে। আমি তোমার সন্তান। ততদিন খুব অশান্তিতে ছিলাম মা আমি, কিন্তু এখন আমার অনেক শান্তি। আমি এখন একটা সুন্দর ঘর পেয়েছি, ওখানে আমার অনেক খেলার সাথী। এখন তুমি যেমন আমার কথা মনে করো না, আমিও কিন্তু তোমার কথা মনে করব না আর। এই শেষবার তোমার কাছে আসলাম, প্রাণ ভরে দেখে নাও আমায়, এরপর কিন্তু আর আসবো না। এই কথা বলেই ফোন উদাও হয়ে গেল। আর ঠিক তখন আমার চোখ খুলল। চোখ খুলে দেখি ইলেকট্রিসিটি চলে গেছে। সারা শরীর ঘামে ভিজে আছে আমার, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। মোবাইলটা হাতড়ে খুঁজে বের করে লাইট জ্বালিয়ে দেখি পানির বোতল খালি। তাড়াহুড়ো করে উঠে বোতল নিয়ে বাথরুমে চলে গেলাম। ওখান থেকে পানি এনে ঢক ঢক করে গিললাম। তারপর দক্ষিণ দিকে গিয়ে দাঁড়িয়ে জানালাটা খুলে দিলাম। জানালা খুলে দিতে হো হো করে বাতাস বয়ে আসতে লাগলো ঘরের ভিতর। মুহূর্তে শরীর জুড়িয়ে এলো, মনটা তখন কেমন খচ করতে লাগলো। কতদিন পর আমার ফোনটা আমার কাছে এসেছিল। আগেও আসতো, আমার খারাপ লাগতো। ওর ক্ষত বিক্ষত দেহটা দেখলে নিজেকে পাপী মনে হতো, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতো। কিন্তু আজ ওকে যেভাবে দেখেছি, আমার মোটেও খারাপ লাগেনি। আমার মনে হয়েছে ও খুব ভালো আছে এখন ও আর আমার অভিশাপ দেয় না। আর অভিশাপ দিলে যে আমি পুরো ছাড়খাড় হয়ে যেতাম। আমার সব সফলতার পথ যে চিরতরে রুদ্ধ হয়ে যেত। আমাদের কথা ভুলে গিয়েছিলাম মেহরাব আমার জীবনে আসার পর। ও যখন আমার আশার আলো দেখালো, ভরসা দিল, তখন কেবল মনে পড়েছিল আমি একটা পথ খুঁজে পেয়েছি। তখন শুধু আলো জ্বালাবার প্রয়োজন। তারপর ম্যাম এলেন আমার জীবনে আলোর সন্ধান নিয়ে। ক্লাসের সব বন্ধু বান্ধব আর স্যার ম্যামরা একটু একটু করে আলোর যোগান দিতে লাগলেন আমায়। এই মুহূর্তে আমি আমানকে ভেবে আমার চিন্তাকে অপবিত্র করতে চাই না। এখন আমার প্রয়োজন তাদের কথা ভাবা, যারা আমার কথা ভাবে, যারা আমায় বড় হওয়ার জন্য অনুপ্রেরণা দেয়, যারা আমায় ভালোবাসে। রাতে যেমন হুট করে আমার মন ভালো হয়ে গেছিল, সকালবেলা ঠিক হুট করে আমার মন খারাপ হয়ে গেল। মা ফোন করেছে, মেহরাবে নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ের কাছে মেহরাবের মা ফোন করে বলেছে তার মা নাকি সব কিছু জেনে গেছে। সব কিছু জানার পর তার মা কিছুতেই এই বিয়েতে রাজি না। এই জন্য খুব দ্রুত একটা অন্য মেয়ে দেখে বিয়ে ঠিক করে ফেলেছে। মেহরাবের মত অহমত সম্পর্কে এখনও তেমন কিছু জানা হয়নি, তবে মায়ের মহমতে সে কাজ করবে না এইটা বলা যায়। মার মুখ থেকে এসব শোনার পর দুপুর পর্যন্ত বিছানায় পড়ে শুয়ে শুয়ে কাঁদলাম। বারবার তখন শুধু মনে হচ্ছিল আমার জীবনটা এমন কেন, যাকে আমি একটু ভরসা করতে চাই সে কেমন ছেড়ে চলে যায়।
তারপর হঠাৎ করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম চিৎকার চেঁচামেচি শুনে। হুড়মুড় করে বিছানা ছেড়ে উঠে দরজার সামনে গিয়ে তাকালাম, কিন্তু সামনের দিকে তাকাতেই বুকটা কেমন ধক করে উঠল আমার। দরজার সামনে চোখ রেখে দেখি সবাই দৌড়ে যাচ্ছে পিয়ার রুমের দিকে। দৌড়ে যাওয়ার সবার মুখে ভয়ের ছাপ। পিয়া সুইসাইড করেছে। সিলিং ফ্যানে ঝুলেছে তার মরদেহ। মুখটা কেমন মলিন হয়ে গেছে, আর জিভটা কামড়ে পড়ে আছে। কি বিভৎস দেখাচ্ছে ওকে। সবাই হইচই করছে। প্রভোস্ট ম্যাম প্র্যাকটিক্যালি বডিকে ফোন করেছে, তারা পুলিশকে খবর দিবে। এরপর পুলিশ আসবে, এসে তার লাশ নামাবে। আমার ওকে এভাবে দেখে খুব মায়া হচ্ছে। খুব করে জানতে ইচ্ছা করছে কেন এমন করলো পিয়া, কিন্তু কোনোভাবেই তা জানতে পারছি না। কেউ কিছুই জানে না। ঘণ্টাখানেক পর সব কিছু জানা গেল। পিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকার এক ধনবুকের ছেলে সাথে প্রেম ছিল তার। সেই ছেলে ডাকে মাঝে মাঝে সে ছেলের বাসায় গিয়ে রাত্রে যাপন করত। ছেলে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে তো দূরের কথা, একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ওদের একান্ত মুহূর্ত করার ছবি একটা ভিডিও আপলোড দিয়ে ফেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিয়া বুঝতে পারেনি হয়তোবা কোনোদিন যে এমন দুর্দিন আসবে তার। পিয়া তার দিকে তাকিয়ে আছি আমি। ওর বিকৃত মুখটার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছে আমার নিজের কথা। মনে হচ্ছে আমাদের মতো ভুক্তভোগী অনেক অনেক মেয়ের কথা, যারা ছেলেদের অল্প কথায় গলে গিয়ে যা তা করতে রাজি হয়ে পড়ে। তার প্রেমিক একটু আদর করে যদি বলে, সোনা তোমার নিয়ে একটা ভিডিও বানাতে চাই, মেয়েটা প্রথম প্রথম রাজি হয় না। বলে ভিডিও করতে হবে কেন, কী প্রয়োজন এসবের। ছেলেটার কাছে কিন্তু যুক্তি আছে। সে বলে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের প্রেমের স্মৃতি ধরে রাখতে চাই। একদিন যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন এই ভিডিও দেখে আফসোস করে বলবো কি রঙিন দিন ছিল আমাদের। মেয়েটা তখন তার প্রেমিকের কথা গলে গিয়ে নিজের জীবনটাকে তুলে দেয় প্রেমিকের হাতে। সে তখন বুঝতে পারে না এই ভিডিও তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আসলে আমাদের সতর্ক হওয়া উচিত যে প্রেমিক প্রেমিকার নোট চাই, ভিডিও ধারণ করতে চাই, একান্ত মুহূর্ত সেই প্রেমিক সত্যিকারের প্রেমিক নয়, সেই প্রেমিক ভণ্ড, সেই প্রেমিক প্রতারক। প্রিয়া হয়তোবা মৃত্যুর আগে কাউকে বিষয়টা বলতে পারেনি। বন্ধুর অভাব। ওর যদি একটা ভালো বন্ধু থাকতো যে কিনা তাকে সুন্দর সমাধান দিতে পারতো, তাকে বুঝিয়ে বলতে পারতো এর জন্য মৃত্যু সমাধান নয়, বেঁচে থাকাই বরং সমাধান, তবে সে কি মরে যাওয়ার আগে ভাবতো, হয়তোবা আজ সেভাবে ঝুলে থাকতো না। আমার নিজের খুব খারাপ লাগছে। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। ওই দিন যদি ওর সাথে খারাপ ব্যবহার করেছি তা আমার একদমই উচিত হয়নি। ওর সাথে যদি আমার ভালো বন্ধুত্ব থাকতো, তবে কি আর সেইভাবে সুইসাইড করতে পারতো? হয়তো না। আমি তাকে বোঝাতাম, বলতাম মৃত্যু কোনো সমাধান না, এর চেয়ে বেঁচে থাকাই সমাধান। পুলিশ এসে গেছে, লাশ নামানো হয়েছে। আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। ইস, একটা তরতাজা মেয়ে ছিল যে চতুর, যাকে ঠকানো ছিল দুর্দাহ ব্যাপার, সেই মেয়ে কিভাবে নিজেকে এভাবে ঠকিয়ে ফেললো। আমি কাঁদছি, দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কাঁদছি। হঠাৎ আমার পিঠে কারোর কমল হাতের স্পর্শে চমকে তাকাই। ম্যাম আমার কাঁধে হাত রেখে বলেন, খুব খারাপ লাগছে ওর জন্য, তাই না? আমি কান্না ভেজে গলায় বলি, খারাপ লাগছে। ম্যাম আজও টিস্যু দিয়ে নিজের চোখ মুছলেন, তারপর বললেন, আমাদের মেয়েগুলো কেন যে এত বোকা! একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর এর জন্য সুসাইড করতে ফেলতে হবে। হ্যাঁ জানি, এটা খুব ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ঙ্কর সময়টা যে কাটিয়ে উঠতে পারে সেই মহান হয়। মেয়েটা ইচ্ছা করলে মহিষী হতে পারত, ভুল করলো, অনেক বড় ভুল করলো মেয়েটা। ম্যাম বললেন, আসো, এখানে থাকলে দম বন্ধ হয়ে আসবে আমাদের। ম্যাম আমার আরেকটা হাত নিয়ে গেলেন বাইরের দিকে, তারপর হেঁটে হেঁটে আমায় নিয়ে গেলেন ভার্সিটি ক্যাম্পাসে। আমরা গিয়ে সেদিনের মতো বসলাম ক্যাম্পাসের সবুজ দুর্বা ঘাসের উপর। ম্যাম এবার জিজ্ঞেস করলেন, পড়াশোনা কেমন হচ্ছে? আমি বললাম, হচ্ছে ম্যাম, এখন আমি আরও আগ্রহভাবে পড়ি। মানে আমার ভেতর খুব জেদ কাজ করে। বাহ, ভালো তো। এভাবে পড়তে হবে। এখন থেকে মনে করতে হবে এই পড়াশোনাটাই তোমার যোদ্ধাস্ত্র, বুঝেছো? জি ম্যাম। তো মেহরাবের কি খবর? ফোন টোন করে নাকি? ম্যামের মুখ থেকে মেহরাবের নামটা শুনে ভেতরটা কেমন মুচড়ে উঠল, বুকের ভেতরটা কেমন খা খা করতে লাগলো। আমি আবেগ জড়ানো গলায় বললাম, ম্যাম সব ছেলেরাই প্রতারক, এমনকি মেহরাবও। ম্যাম অবাক চোখে আমার দিকে তাকালেন, তারপর বললেন, কেন, কি করেছে ও?
আমি বললাম, মা ফোন করে বলেছেন ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। ম্যাম বললেন, মেহরাব ফোন করে কিছু জানিয়েছে? আমি বললাম, না। ম্যাম মৃদু হেসে বললেন, ওর প্রতি তোমার কেমন বিশ্বাস আছে? আমি বললাম, অনেক। তবে তুমি সে পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না তুমি প্রতিষ্ঠিত হতে পারছো। তারপর দেখো মেহরাব তার কথা রাখি কিনা। কথা না রাখলে ওকে আচ্ছা মতো লজ্জা দিবে, প্রয়োজন হলে আমায় খবর দিয়ে নিবে, তারপর দুজন মিলে ওকে আচ্ছা মতো বকে দিব। ম্যামের কথা শুনে এই কষ্টের মাঝেও আমি হেসে ফেললাম। পরীক্ষা এসে গেছে। পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতিও আছে এবার। আশা করা যায় পরীক্ষা অনেক ভালো হবে। হতেই হবে ভালো। পরীক্ষার হলে যাওয়ার আগে ম্যামের সাথে একবার দেখা করে গেলাম। ম্যাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়লেন, তারপর বললেন, সাহস রাখবে আর রিল্যাক্স মুডে পরীক্ষা দিবে। মনে করবে তুমি সব পারো। তোমার মতো এই হলে আর কেউ পারে না। আমি খুশি মনে ম্যামের পা ছুঁয়ে সালাম করে ইউনিভার্সিটিতে চলে যাই। পরীক্ষা দেই। খুব ভালো পরীক্ষা হয় আমার। শুধু একটা নয়, সবকটি পরীক্ষাই ভালো হয়। কিন্তু মার্কস নিয়ে আমার ভয় হয়। না জানি স্যার ম্যামরা ঠিক মার্কস দেন কি না। ম্যাম আমায় আশ্বস্ত করে বললেন, তুমি সবচেয়ে বেশি ভালো করবে, দেখো। এখন রিল্যাক্স থাকো। রমজান মাস এসে গেছে। ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। আমি তো বাড়ি যাব না। নিজেকে প্রতিষ্ঠিত করার আগ অবধি কিছুতেই বাড়ি যাব না। মা গতকাল ফোন করে কেঁদেছেন। বাবাও আহাজারি করেছেন। ভাইয়াও বলেছিলেন যাওয়ার জন্য। আমি না করে দিয়েছি। বলেছি প্রতিষ্ঠিত হওয়ার আগ অবধি বাড়ির কারোর সাথে দেখা করব না। রমজানের 15 তারিখ পর্যন্ত হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম কোথায় থাকবো এই দিনগুলো। সেদিন বিকালে ম্যাম গাড়ি নিয়ে এলেন। বললেন, তোমার জিনিসপত্র নিয়ে গাড়িতে ওঠো। আমি অবাক হই। বলি, গাড়িতে উঠে কোথায় যাব ম্যাম? ম্যাম বললেন, মায়ের বাড়িতে। আমি ভেজাই গলায় বলি, না ম্যাম, আমি তো প্রতিষ্ঠিত হওয়ার আগে কিছুতেই গ্রামে ফিরতে যাব না। ম্যাম আমার পিঠে হাত বুলিয়ে বললেন, বোকামে, তোমার গ্রামের মায়ের বাড়িতে না, শহরের মায়ের বাড়ি যাবে, আমার বাড়ি যাবে। এখন থেকে আমার বাড়ি তোমার বাড়ি। পড়াশোনা, থাকা, খাওয়া সব আমার এখানেই, বুঝেছো? আমি আর কথা বলতে পারিনি। ম্যামকে জড়িয়ে ধরে গলা ছেড়ে চিৎকার করে কেঁদে উঠি। ম্যামের বাসায় আসার পর থেকে আমি কেমন বদলে যেতে লাগলাম। আগে কখনো বাইরে বইটি পড়িনি আমি, কিন্তু এখানে এসে দেখি বাড়িতে করে গড়ে তোলা বিশাল এক বইয়ের লাইব্রেরি। আমি এত বই দেখে হেসে ফেলি। মনে মনে বলি, ম্যাম পাগল নাকি? এত বই দিয়ে কি করে মানুষ? আমার কাছে এসব বিরক্তি বলে মনে হয়। বুঝেই পাই না মানুষ অত বই পাগল হয় কি করে। ম্যামের ছেলের নাম শিশির। দেখতে অত ফর্সা না, মুখে ঘন দাড়ি গফ, চুল বড় বড় এবং কোঁকড়ানো। খারাপ লাগে না দেখতে। ছেলেরা প্রধান কাজ হলো সারাদিন এইসব গল্প উপন্যাস নিয়ে পড়ে থাকা। কি মনে হয় এইসব গল্প উপন্যাস পড়ে মানে সময়ের অপচয়। কিন্তু হঠাৎ একদিন কৌতূহলবশত লাইব্রেরিতে ঢুকি আমি। তারপর বইয়ের তাকের মাঝখান থেকে মাথা পর্যন্ত সবগুলো বইয়ের গায়ে আঙুল ছুঁয়ে ছুঁয়ে দিই। তারপর হঠাৎ একটা বইয়ের কাছে এসে থমকে দাঁড়াই আমি। বইটা ঢাউস সাইজের, নাম সাতকাহন, লেখক সমরেশ মজুমদার। এই বইটা কেন যেন হঠাৎ আমার ভালো লেগে গেল। ইচ্ছে করলো পাতা উল্টে পড়তে। আমি লাইব্রেরির একটা তাকে হেলান দিয়ে দাঁড়িয়ে এক পৃষ্ঠা পড়তে অদ্ভুত রকম এক ভালো লাগা কাজ করলো আমার। কেন জানি মনে হলো এই বইটাকে আমার পড়তে হবে। আজ সারা রাত ভোর এই বই পড়বো আমি। পড়তেই হবে আমাকে। রাতের খাবারের পর এমনিতে ম্যামের সাথে বসে গল্প করি আমি, নানান ধরনের গল্প। কিন্তু আজ খাওয়ার পর একটুও বসলাম না। সোজা চলে এলাম আমার ঘরে। তারপর সাতকাহনে বিছানার উপর শুয়ে পড়লাম। উল্টাতে লাগলাম এক এক করে পাতা। প্রতিটি পাতায় কি মোহনীয়, কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে লেখা। এই গল্পের নায়িকার নাম দীপাবলি। দীপাবলির জীবন পড়তে গিয়ে আমি আয়নার মতো স্বচ্ছ দেখতে লাগলাম আমার জীবন। ও মা, বই কি তবে আমাদের নিজেদের কথা বলে? তবে কি একটা গল্প কাল্পনিক কিছু নয় শুধু, এর ভেতর আমাদের প্রাণও থাকে। আমি পড়ি, পাগলের মতো পড়ে যাই। এমনিতেও ঘুমে ডুবে যাই আমি। আজ ঘুম পায় না। অনেক রাত হলেও ঘরের লাইট নেভেনি বলে ম্যাম আসেন আমার ঘরে দরজার কাছে। তারপর দরজায় নক করেন। আমি দরজা খুলে দিলে ম্যাম ঘরে আসেন। তারপর বলেন, এত রাতেও ঘুমাওনি কেন মা? আমি মৃদু হেসে লজ্জা মাখায় গলায় বলি, ম্যাম একটা উপন্যাস পড়ছিলাম। ম্যাম ফিক করে হেসে ওঠেন। তারপর বলেন, এর জন্য বুঝি এমন লজ্জা পেতে হয়? উপন্যাস কি মন্দ কিছু?
একটা উপন্যাস কত কত মানুষের জীবন ধরে রাখে, কত কত ইতিহাস, বীরত্বের কথা আর সংগ্রামের কথা থাকে এর পাতায় পাতায়। বেশ ভালো, পড়ো। আমি খুশি হয়েছি তুমি উপন্যাস পড়ছো এই কথা শুনে। আমার শিশির তো রোজ 2-3টে উপন্যাস পড়ে শেষ করে। তো কি উপন্যাস পড়ছো মা? নাম কি উপন্যাসের? আমি বললাম সাতকাহন। ম্যাম চোখ বড় বড় করলেন, তারপর মৃদু হেসে বললেন, কেউ বলে দিয়েছে এটা পড়ার জন্য? না, আমার নিজের ইচ্ছায় নিয়েছি। ম্যাম এবার আমার কাছে আসেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন, আসলে আল্লাহ নিজেই তোমার সাহায্য করতে চাইছেন মা। এই বই শুধুমাত্র একটা উপন্যাস না, এই বই তোমায় বলে দিবে তুমি কিভাবে সংগ্রাম করে টিকে থাকবে। এই বই তোমায় বলে দিবে তুমি কিভাবে এই সমাজের নারী জগতের দূত রূপে আবির্ভূত হবে। এই বই তোমাকে তুর্না থেকে একজন দীপাবলি বানিয়ে তুলবে ইনশাআল্লাহ। ম্যাম দরজা ফিরিয়ে বাইরে যান, বলেছেন। দরজা বন্ধ করো না, পড়তে থাকো, আমি আসবো একটু পর। ম্যাম খানিক পরেই প্রিচ করে 2 কাপ ধোয়া ওঠা লেবু চা নিয়ে এলেন। তারপর খেতে খেতে খানিক সময় গল্প করে চলে যেতে উঠলেন। বললেন, একটু পর সাহারি খাওয়া সময় হয়ে যাবে, আমি এখন গিয়ে চুলোয় রান্না চড়াবো। এই ফাঁকে তুমি পড়তে থাকো। গল্প উপন্যাস পড়তে হয় নিরালায়, একা একা। এখানে অন্য কেউ বসে থাকলে পড়ার ব্যাঘাত ঘটে, পড়ার আনন্দ মলিন হয়। ম্যাম বেরিয়ে চলে গেলেন। আমি দরজার ভেতর থেকে আটকে দিয়ে আবার পড়তে শুরু করলাম। সেহরির আগে পড়ে আমি প্রথম খণ্ড শেষ করে ফেললাম। প্রথম খণ্ড পড়ে আমার মনে হলো আমার যে দীপাবলির সংগ্রাম আরও কঠিন ছিল। আর মনে মনে বললাম, এই দীপাবলি যদি জিতে যায় তবে আমিও জিতে যাব, আমি হারবো না। আমাকে নিয়েও তখন মানুষ একদিন উপন্যাস লিখবে। সেহরি খেয়ে ফরজরের আজান নামাজ পড়ে একটু না ঘুমালে চলে না, কিন্তু সাতকাহন আমার ঘুমাইতেই দিচ্ছে না। আমি লাইট জ্বালিয়ে আবার পড়তে বসি। শুয়ে বসে সব রকম করেই পড়ি। সকালে আলো ফুটলে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ছাদে উঠি। তারপর বেলকনিতে হেলান দিয়ে বসে প্রোগ্রেস গল্পটি গিলি। গল্প খাই, কী যে ভালো লাগে, মন ভরে যায়। অবশেষে শেষ হয়ে যায় বই, দীপাবলি জিতে যায়। আমার তখন কান্না পায়, ভীষণ কান্না পায়। ইচ্ছে করে দীপাবলি হয়ে যেতে, কিন্তু না, দীপাবলি হব কেমন করে? আমি তুর্নাই থাকবো। আজ যেভাবে আমি সাতকাহন পরে দীপাবলি হয়ে যেতে চাচ্ছি, একদিন মানুষ আমায় পরে তুর্না হতে যাবে। আমি এমনই সংগ্রাম করে যাব। আমাকে বড় হতে হবে, আমি বড় হব। এখন থেকে সব আবেগ উচ্ছ্বাস ফেলে রেখে বাস্তবকে সিজদা করব। ঠোঁট তুলে নিব তরলের মতো সত্যকে। আমি কিছুতে হেরে যাব না, আমি সত্য সত্যি জিতব। আল্লাহ ছাড়া কোনো শক্তি আমায় রুখে দিতে পারবে না। এরপর থেকে আমার বই পড়া শুরু হয়। কত বই যে পড়ে ফেলি আমি। এইভাবে বই পড়তে গিয়ে শিশির ভাইয়ের ভালো বন্ধু হয়ে পড়ি আমি। এখন আমার নিত্যদিনের কাজ হলো শিশির ভাইয়ের কাছ থেকে প্রতিদিন 2টো করে বই আনা, আর সেই বই পড়ে প্রতি সন্ধ্যায় তাকে রিভিউ দেওয়া, এবং সাথে সাথে এর থেকে কী শিখলাম আমি তাও বলতে হয় তাকে। আমি বলি, সুন্দর করে বলি। শিশির ভাইয়া আমায় তুইতুকারি করে, বলে, তোর না, তুই বড় হতে পারবি। আমি তোর চোখে আগুন দেখি, জল জল করতে থাকা আগুন। মেহরাবের কথা ভুলে গেছি আমি। কি অদ্ভুত মানুষের মন। এখন আমার মন জুড়ে বিচরণ করে শুধু শিশির ভাইয়া। তার কণ্ঠ আমার কাছে মধুর লাগে, তার কুকরানো চুল, ঘন দাড়ি, সব কিছু আমার ভালো লাগে। ইচ্ছে করে সারাক্ষণ তাকে লুকিয়ে লুকিয়ে দেখি। এই রোগটার নাম কি আমি জানি না, তবে আমার খুব করে উচিত এই ভয়ঙ্কর রোগটা খাটিয়ে ওঠা, নয়তোবা আমার সংগ্রাম এখানেই থেমে যাবে, আমি হেরে যাব। আগামীকাল ঈদুল ফিতর, আজ চাঁদ রাত। আমি নিজের হাতেই নিজে মেহেদি পড়েছি। শিশির ভাইয়া হঠাৎ আমার ঘরে এলো, এসে খানিক সময় চুপচাপ বসে থেকে বলল, এক কাজ কর তোর না। আমি বললাম, কি? তোর রং শুকাবে কখন আগে বল। আরও 5 মিনিট লাগবে। আচ্ছা, কেন বলো তো? এখন বলবো না, হাত ধোয়ার পর বলবো। আমি 5 মিনিটের জন্য আর বসে না থেকে সঙ্গে সঙ্গে বেসিনে হাত ধুয়ে আসলাম। তারপর বললাম, বলো ভাইয়া। শিশির ভাইয়া হা হা করে হেসে উঠল। আমি লজ্জা পাওয়ার মতো ভঙ্গি করে বললাম, হাসছো কেন এভাবে? শিশির ভাইয়া বলল, তোর কাণ্ড দেখে। কি বোকা মেয়ে তুই। শোন, কারোর প্রতি তোর ভেতরে থাকা আবেগটা অতটা দেখাতে যাবি না যতটা দেখাবার পর ওই মানুষটার কাছে তুই কম দামি হয়ে পড়তে পারিস। এবং এটাও সত্য, তুই যাকে খুব পাত্তা দিবি সে দেখবি তোকে তত অবহেলা করতে শুরু করেছে। এর জন্য বাস্তবতা মেনে তোকে চলতে হবে।
সবকিছু করতে হবে বাস্তবতা মেনে। এই যে তুই বলেছিলি 5 মিনিট লাগবে তোর হাত শুকাতে, তোর উচিত ছিল 5 মিনিট পরে গিয়ে হাতটা ধোয়া, 5 মিনিট আগে নয়। বুঝতে পেরেছিস? আমি অবাক হই, আমার রাগ উঠে কেমন জানি, আর মনে মনে বলি এ আবার কেমন ধরনের মানুষ, ভিতরে প্রেম টেম বলে কিছু নাই নাকি এর। শিশির ভাইয়া আমার দিকে তাকালো, তারপর বলল, দে আমার ডান হাতে মেহেদি পরিয়ে দে। আমি ভীষণ রকম অবাক হই, তাহলে বোধহয় শিশির ভাইয়াও আমায় মনে মনে। তারপর আর কিছু ভাবি না, লজ্জায় জিভ কাটি, বেশি ভাবতে গেলেই তো সমস্যা। পরে আম আটি দুটোই একবারে হারাই। ঈদুল ফিতরের বিকালে সারা দিন মন খারাপ ছিল, বারবার মা বাবা আর ভাইয়ের কথা মনে পড়ছে। ওরা কতবার যে ফোন করেছে, আমি শুধু একবার কথা বলেছি। বেশি কথা বললে মায়া লাগবে, বাড়ি যেতে ইচ্ছা করবে, এই জন্যই কম কথা বলেছি। তবে কষ্ট লাগলো মেহরাবের কথা ভেবেও, কিভাবে ও ভুলে যেতে পারলো আমায়। না থাক আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, সে তো ট্রেনে বসে আমায় বলেছিল একদিন আমায় ভালোবাসবে। আজ একটা ঈদের দিন, এই অধিকার হলেও তো সে একটা ফোন করতে পারতো আমায়, জিজ্ঞেস করতে পারতো কেমন আছি, পড়াশোনা করছি কিনা ঠিকঠাক মতো। জিজ্ঞেস করবে না? প্রয়োজনে কি জিজ্ঞেস করার? আমার মতো পচে যাওয়া মান সম্মান হারানো একটা মেয়েকে সে ভালোবাসবে কেন? বিয়ে করে ঘর সংসার করবে কেন? তার নিজের কি কোনো খুঁত আছে? খুঁত না থাকলে সে আরেকটা খুঁতওয়ালা মেয়েকে জীবনসাথী করতে যাবে কোন দুঃখে? আমার কান্না পায়। এই মুহূর্তে মনে হয়, কেন আমি কষ্ট করছি, কেন পড়াশোনা করছি, কি লাভ হবে এসব করে? কোনো লাভ হবে না, আমাকে কেউ চায় না, কারণ সবাই জানে আমি পচে গেছি। ঈদুল ফিতরের আনন্দ মাটি হয়ে যায় আমার। সারা দুপুর বিছানায় শুয়ে কাঁদি, লুকিয়ে চেঁচিয়ে কাঁদি, বুঝতে দেই না এবারের কাউকে। বিকালবেলা ম্যাম একবার কাছে এসে বললেন, কি হয়েছে মা, মন খারাপ? আমি কথা বলি না, চোখ মুছে তাকিয়ে থাকি অন্যদিকে। ম্যাম বললেন, বিছানা থেকে এখন ওঠো তো মা, বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। আমি আর সাহস পাই না কিছু বলার। বিছানা থেকে উঠে বাথরুমে ঢুকি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। ম্যাম এবার আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন, কচি পাতা রঙের শাড়ি, কি সুন্দর যে দেখতে। ম্যাম বললেন, এটা পরো। আমি চুপচাপ শাড়ি পরি। তারপর তিনি 2 ডজন কাচের চুড়ি এনে আমার 2 হাতে পরিয়ে দেন, চোখে নিজের হাতে কাজল মাখিয়ে দেন। তারপর আয়না এনে আমার সামনে ধরে নিজেই তিনি চিন্তিত মুখে বললেন, কি যেন একটা কম পড়েছে। তিনি মাথা চুলকাতে চুলকাতে ভাবেন, কিন্তু হদিশ পান না কি কম পড়েছে তার। এবার আমায় জিজ্ঞেস করলেন, বললেন, কি কম পড়লো? দেখো তো মা, তোমার সাজগোজ কি যেন একটা অপূর্ণতা আছে। আমি আয়নায় খুঁজি, যদিও আমার মন ভালো নেই, তবুও বাহানা করি ভালো আছি, খুশি আছি। কিন্তু কি যে অপূর্ণতা তা আর খুঁজে বের করতে পারি না। হঠাৎ তখন বাইরে থেকে এসে ঘরে ঢুকে শিশির ভাইয়া। তার পরনে মেরুন রঙের রাঙা পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে ধুতি পাজামা, অনেক সুন্দর লাগছে তাকে আজ। শিশির ভাইয়া এসে আমার দিকে তাকালো, তারপর বলল, গাধা, কি সাজলি এতক্ষণ ধরে? আসল জিনিসই তো নাই, তোকে আবার সুন্দর লাগবে কি করে? বলে সে এদিক ওদিক তাকে টিপের প্যাকেটটার দিকে হাত বাড়ায়। তারপর ওখান থেকে একটা নীল সরু টিপ তুলে আমার কপালে পরিয়ে দিয়ে বলে, এখন আয়না দেখ রে গাধা, তোকে কেমন লাগছে? একেবারে দেবী হেলেন। ম্যাম এবার বলেন, ঠিক আছে ঠিক আছে, আমি এতক্ষণ এটাই খুঁজছিলাম, কিন্তু মনে পড়ছিল না। বলে তিনি বাইরে চলে গেলেন। শিশির ভাইয়াকে এবার আমি মুখ কুঁচকে বললাম, তুমি একটা ভয়ঙ্কর মিথ্যুক। শিশির ভাইয়া বলল, মিথ্যুক মানে? তো কি, তুমি যে বললে দেবী হেলেনের মতো লাগছে, দেবী হেলেন কি কখনো টিপ পড়তো নাকি? শিশির ভাইয়া তখন আমতা আমতা করে বলে, তাহলে দেবী অপূর্ণতার মতো লাগছে। আমি অবাক হয়ে বলি, এইটা আবার কে, চিনি না তো। শিশির ভাইয়া বলে, হিন্দুদের দেবী দুর্গা ওর আরেক নাম। আমি বলি, শুনো, আমায় তুমি করে কারোর সাথে তুলনা করে ফোলানো করবে না কিন্তু, খবরদার, আমি এদের চেয়েও সুন্দর। শিশির ভাইয়া বলে, তুই এদের চেয়েও বান্দর। আমার ভীষণ রাগ পায় তখন। রেগে গিয়ে আমি বলি, টিপ খুলে ফেলবো কিন্তু বলে দিলাম কপাল থেকে। শিশির ভাইয়া আমার হাত ধরে ফেলে বলে, উহ, খুলিস না, তোর সাথে মজা করেছি, আসলে তোর চেয়ে সুন্দর। এখন দয়া করে আমার সাথে চল। আমি অবাক হয়ে বলি, কোথায় যাব? শিশির ভাইয়া খিলখিল করে হেসে বলে, তোকে নিয়ে হারিয়ে যাব।
আমার কান্না পেতে চাই তখন। আসলে তখন আমার ভেতর কি চলছে আমি জানি না। মেহরাবের কথা ভুলতে পারছি না। আর শিশির ভাইয়ের প্রতি যে আমার ভালো লাগা, এইটা কোন পরিণতির ইচ্ছে নয়। মানুষের কিছু গুণাবলী ভালো লাগে এমন আছে না, এর থেকেই যেমন ভালো লাগা কাজ করে ঠিক তেমন। তার হাসি, জ্ঞান সমৃদ্ধ কথা বলা আমার ভালো লাগে। তার বইয়ের ভেতর ডুবে থাকাটাও আমার প্রিয়। তাছাড়া এই বাড়ির প্রতিটি মানুষ আমার এই দুঃসময়ে আমার মাথায় ছায়া হয়ে দাঁড়িয়েছে। যে আমার সংগ্রামে একাত্মতা ঘোষণা করেছে, যে মানুষটি আমায় আগ্রহ দিচ্ছে, নিজের মেয়ে ভাবছে, তাকে আমি কিছুতেই আঘাত করতে পারি না। বরং এখন আমার কাজ হবে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়ার সময় এমন বাধা আসবেই। কত জায়গায় মন থেমে যেতে চাইবে, কিন্তু কিছুতেই থামা যাবে না। থামলে সংগ্রাম ফেস্তে যাবে। তাই শিশির ভাইয়াকে বলি, ভাইয়া তুমি এমন করে কথা বলছো কেন? শিশির ভাইয়া আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কেমন করে কথা বলছি? ওই যে বললে আমায় নিয়ে পালিয়ে যাবে তুমি। বলেছি, বললে কি পাপ হবে? হ্যাঁ হবে, বলে ওর হাতটা ধরে কেঁদে ফেলি আমি। শিশির ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন বলে, কাঁদিস না রে ছাগল, তুই কাঁদলে তুই হনুমান হয়ে যাবি। এখন চোখে যে মা কাজল মাখিয়ে দিয়েছে, তুই কাঁদলে এটা গলে তোকে আস্ত একটা সং দেখা যাবে, বুঝলে? আমি রেগে মেগে আগুন হয়ে তার হাত ছেড়ে দিয়ে বলি, বুঝলাম। কি বুঝলে? বুঝেছি, তুমি একটা ফালতু লোক। ফালতু লোক কেন? ফালতু না তো কি? আমায় অত রাগাও কেন? আরেকবার রাগালে ভয়ঙ্কর কাণ্ড করব। শিশির ভাইয়া বলে, কি করবি রে? তোকে রাগালে ছাগল কামড় ঠামড় দিয়ে শরীরের মাংস নিয়ে যাবি নাকি রে? আমি জানি না কেন হঠাৎ এমন করলাম। এক কামড় দিয়ে শিশির ভাইয়ের আঙ্গুলে দাগ বসিয়ে ফেললাম। এবার শিশির ভাইয়া কিন্তু ব্যথায় একটু চিৎকার করে উঠল না, চুপচাপ হাঁটতে লাগলো। আমি তখন ভীষণ লজ্জিত হলাম। ভাবলাম এমন একটা ভয়ঙ্কর কাজ কি আমি করে ফেললাম, ছি ছি ছি। তারপর শিশির ভাইয়ের কাছাকাছি হাঁটতে হাঁটতে বললাম, ভাইয়া সরি, আমি আসলে অবুঝের মতো কাজটা করে ফেলেছি, বুঝতে পারিনি। শিশির ভাইয়া হাসলেন, হেসে বললেন, তোর বোনের ব্যথা চেয়ে আমার আঙুলের ব্যথা বেশি নয়, তোর আনন্দের প্রয়োজন। তোকে আমি আনন্দ দিতে চাই। এরপর আর ভাইয়া আনন্দ দিতে পারলো না। আসলে কেউ বলে কয়ে কখনো আনন্দ দিতে পারে না। আনন্দ বিষয়টা হুট করেই আসে, এটা আসে মনের ভেতর থেকে। আর আপনি যখন একবার মুখে বলে ফেলবেন কাউকে আনন্দ দেওয়ার কথা, তারপর আর কোনোভাবেই তাকে আনন্দ দিতে পারবেন না। আমরা গন্তব্যহীনভাবে হাঁটছি। শিশির ভাইয়া এবার বলল, আচ্ছা, তোকে যদি বলি এক কথায় কিছু আমার কাছে চাইতে, তবে তুই কি চাইবি আমার কাছে? আমি মজা করে বললাম, মেহরাবকে যদি চাই তবে এখন এনে দিতে পারবেন? শিশির ভাইয়া বলল, এনে দিলে তুই কি দিবি আমায়? যা চাই তাই। শিশির ভাইয়া বলল, আমি চাই তুই তোর ইমোশন কমা। এখন তুই বাচ্চা না, অনেক বড় হয়েছিস। আরেকটা কথা বললে হয়তো বা তুই কষ্ট পাবি, কিন্তু সত্য এটাই যে তোর প্রতারণার শিকার হওয়ার কারণ তোর এই ভীষণ রকমের ইমোশনটাই। তাছাড়া তুই সিদ্ধান্তহীনতায় বারবার ভুগোস, এটাও একটা সমস্যা। আমি চাই এই দুটোই তুই কাটিয়ে উঠবি। এই দুটো কাটিয়ে উঠতে পারলে তুই বড় হতে পারবি, আর নয়তো গোল্লায় যাবি। আমি মৃদু হাসি হেসে বলি, আমি তোমার কথা রাখবো। এখন থেকে এই দুটো থেকে দূরে থাকবো। তোমার কথা রাখা হলো, ব্যাস। আমার আর এখন কথা রাখো, মেহরাবকে এনে দাও। শিশির ভাইয়া খিলখিল করে হেসে আবার উঠল, বলল, তুই না বললি তোর ইমোশন আর থাকবে না? তবে এখন যে আবার ইমোশন দেখাচ্ছিস। আমার রাগ উঠে গেল হঠাৎ। আমি রাগান্বিত স্বরে বললাম, এটা ইমোশনাল না ভাইয়া, এর নাম ভালোবাসা। শিশির ভাইয়া বলল, তাহলে আয়মানের সাথে কি ছিল? ওটাও ভালোবাসা। আয়মানকে ভুলে গেলে কি করে? তবে ভালোবাসা কি ভোলা যায় কখনো? আমি কেঁদে ফেললাম, বললাম, কাঁদতে কাঁদতেই যে ওকে আমার সাথে চিট করলো, এটা জেনেও কি করে জিজ্ঞেস করছো? আমি তাকে কিভাবে ভুলে গেছি? শিশির ভাইয়া বলল, তো একটা ছেলে তোর সাথে চিট করার পরেও আরেকটা ছেলেকে তুই কি করে বিশ্বাস করে ফেললি? তোর কি ভয় হয় না? হয়, কিন্তু এটা বাঁচার জন্য করছি। মানুষ বিশ্বাস ছাড়া বাঁচতে পারে না। তোর যদি এই বিশ্বাসের জন্য আবার ক্ষতি হয়? হবে না, ও আমার শর্ত দিয়েছে। আমি শর্ত পূরণ করলে সে বলেছে আমায় ভালোবাসবে, বিয়ে করবে। শর্ত কি পূরণ করেছিস? আমি থমথমায় গলায় বললাম, না। তবে আমি চুপ মেরে থাকি, আর কথা বলতে পারি না। শিশির ভাইয়া তখন বলে, তুই তো একটা বিরাট লেভেলের অ্যানম্যাচুয়ার্ড রে। গাছে কাঁঠাল রেখে গোফে তেল মালিশ শুরু করেছিস। শিশির ভাইয়া হাসতে লাগলো। আমার কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে আমি বললাম, আমি একটা পচে যাওয়া মানুষ, এই জন্য লজ্জা দিচ্ছ আমায় না?
দাও, দিবেই তো। আমি তো একটা নোংরা মেয়ে, চরিত্রহীন। আমি কাঁদছি, মুখে আঁচল চেপে ধরে কাঁদছি। শিশির ভাইয়া বললেন, টাকা, উপরের দিকে চোখ তুল। আমি তুলি না চোখ, চোখ আঁচলে চেপে অন্যদিকে তাকিয়ে কাঁদতে থাকি। এই সময় একটা গলা শুনে চমকে উঠি। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি মেহরাব। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকি। শিশির ভাইয়া বলে, এখন হলো তো কথা রাখা। এখন তুই তোর কথা রাখিস। যে দুটো জিনিস তোকে ইগনোর করতে বলেছি, ওই দুটো জিনিসই তুই এখন থেকে ইগনোর করতে শুরু করবি, বুঝলি? আমি উপর থেকে নিচে মাথা দুলিয়ে বলি, বুঝেছি। তারপর শিশির ভাইয়া মেহরাবের পিঠে হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলে, তোরা গল্প কর, আমি আসছি। বলে শিশির ভাইয়া রাস্তা ধরে শহরের দিকে চলে যায়। এখানে দাঁড়িয়ে থাকি আমি আর মেহরাব। মেহরাব আমার দিকে তাকিয়ে বলে, কেমন আছো? আমি শুকনো মুখে বলতে চেয়েছিলাম, তার জেনে কি করবে কেমন আছি, আমি তোমার কে? কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে শিশির ভাইয়ের কথা, সফলতার জন্য আমার ইমোশন পরিহার করতে হবে। আমি তখন নিজেকে সামনে নিয়ে বলি, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মেহরাব বলে, আমার একটা বিয়ের আলাপ হচ্ছে, মার খুব পছন্দ, বিয়েটা কি করে ফেলবো? আমার তখন ভীষণ জেদ চাপে। ইচ্ছে করে ওর দুটি চেপে ধরে বলতে, এই তুই না আমায় কথা দিয়েছিলি যে আমি সফল হলে তুই আমায় বিয়ে করবি, তবে এখন বিয়ে করে ফেলা কথা বলছিস কোন মুখে? কিন্তু তখন অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখি। শিশির ভাইয়ের কথাটা ভাবি, আমাকে সফল হতে হলে অবশ্যই বাস্তববাদী হতে হবে। ইমোশনের সাগরে নিমজ্জিত হলে চলবে না। আমি তখন সহজ গলায় বলি, আমার তো সফল হতে অনেক দেরি, পড়াশোনা শেষ হতে 3 বছর লাগবে, তারপর চাকরি বাকরি করে নাই তখন ঠিক। তুমি কোন আশায় বসে থাকবে? বিয়ে করে ফেলো। তাছাড়া তোমার মায়ের পছন্দ ওই মেয়ে। মেয়েরাব খানিক সময় চুপ থাকে, তারপর বলে, তোমার কষ্ট হবে না? আমি মৃদু হেসে বলি, একটু কষ্ট তো হবেই, তা কাটিয়ে উঠতে হবে। তবে তোমায় অনেক ধন্যবাদ, তুমি আমার লাইফে না এলে আমার অতটুকু পর্যন্ত আশা হতো না। মেহরাব মৃদু হাসে, হেসে বলে, আমি বিয়ে করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি সফল হতে পারো। তোমার সফল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কিন্তু আবার এই ভেবে পড়াশোনা কিংবা তোমার চালিয়ে যাওয়া সংগ্রামকে থামিয়ে দিও না যে আমি তো তোমাকে বিয়ে করবই। বিষয়টা কিন্তু এমন না, মনে রেখো, মুখস্থ করেও রাখতে পারো কথাটা। তুমি সফল হলে আমি তোমাকে বিয়ে করব, সফল হতে না পারলে আমি বিয়ে করব না, অন্য কোনো মেয়েকেও না। আমি বসে আছি একটা বেঞ্চের উপর। মেহরাবের কথাগুলো শুনে আমার ভেতরটা জুড়িয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, মেহরাব, মাঝি বলল তোমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে, এটা কি সত্যি? মেহরাব হাসলো, হেসে বলল, মিথ্যে। তাহলে মায়ের কাছে এটা জানিয়েছো কেন? সে বলে, এটা জানিয়েছিলাম এই জন্য যে এতে তোমার ভেতরটা জেদ কাজ করবে, কিন্তু বলার পর আমার ভয় হতে থাকে যদি এতে তোমার মন ভাঙে, পড়াশোনা নষ্ট হয়, জেদের বদল ডিপ্রেশন হয়ে পড়ো, তাই এখন জানিয়ে দিলাম। মেহরাবের কথা শুনে আমার চোখ কেমন জলে ভর্তুর হয়ে এলো। আমি অন্যদিকে তাকিয়ে চোখ মুছলাম। তারপর মেহরাবকে বললাম, মেহরাব, তুমি যদি আমায় কোনোদিন বিয়ে না করো তবুও দুঃখ পাবো না, তবে আজ তুমি আমার জন্য যে শিক্ষা রেখে গেছো তা কখনো ভুলবো না। দেখো, আমি ঠিক সফল হব, সত্যি হব। মেহরাব বলে, তোমার হাতটা একটু ধরতে দিবে? আমি চুপ করে থাকি, কথা বলি না। মেহরাব নিজে হাত ধরে, তারপর বলে, তোমার হাত ধরেছি কেন জানো? আমি বললাম, কেন? মেহরাব তখন বলল, এই কথাটিও আজকে বলবো না, কিন্তু একদিন বলবো ঠিকই, তোমার মনে না থাকলেও আমি মনে করিয়ে বলবো। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা উড়ে উড়ে নিড়ে ফিরছে, আকাশ তামাটে হয়ে আসছে, আর হলুদ বিকাল গলে জমে উঠেছে আবছা অন্ধকারের মিলান্তি। মেহরাব বলল, আজ উঠি, সন্ধ্যা 7টায় আমার ট্রেন আছে। ঠিক আছে, পারলে মাঝে মধ্যে আসো। মেহরাব উঠে যায়। আবার রাস্তা ধরে সামনের দিকে হেঁটে এগিয়ে আসে শিশির ভাইয়া। আমি পেছন থেকে মেহরাবকে ডাকি, মেহরাব দাঁড়াই। আমি গিয়ে এবার তার পাশে দাঁড়াই। তারপর জিজ্ঞেস করি, মেহরাব, তুমি শিশির ভাইয়াকে চিনো কি করে? মেহরাব বলে, শিশির যেভাবে আমার চিনে আমিও ঠিক সেভাবে চিনি। আমার কেমন খারাপ লাগে। খারাপ লাগে এই জন্য যে কেন সে আমার কাছে লুকিয়ে রাখছে শিশির ভাইয়া আর তার সম্পর্কের কথা। আমি তখন ধরা গলায় বলি, বলবে না?
মেহরাব হাসে, আর ঠিক তখন শিশির ভাইয়া আমাদের কাছে এসে যায়। মেহরাব শিশির ভাইয়ের থেকে হ্যান্ডশেক করে বিদায় নিয়ে দ্রুত পা ফেলে চলে যায়। আমি দাঁড়িয়ে থাকি, বোকার মতো দাঁড়িয়ে থাকি। আমার ভেতরে কান্না জমে, অভিমান হয় খুব। মেহরাবের কথা ভাবতে খুব ইচ্ছে করে, মেহরাব অত ভালো কেন? শিশির ভাই আমার চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এত বড় সারপ্রাইজ পাওয়ার পরেও এমন বুতুম পেশার মতো মুখ করে রেখেছিস কেন? আমি খানিক সময় চুপ করে থাকি, তারপর বলি, ভাইয়া একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, তুমি বলবে? শিশির ভাইয়া বলল, আগে বল কি জানতে চাস, তারপর ভেবে দেখব। আমি তখন বলি, মেহরাবের সাথে তোমার কি সম্পর্ক? তুমি কিভাবে চিনো তাকে? শিশির ভাইয়া অদ্ভুত করে হাসে, তারপর বলে, বলবো না। দিন যাচ্ছে, খুব দ্রুত দিন যাচ্ছে। ইউনিভার্সিটি আবার খোলা হয়েছে, ক্লাস করছি রেগুলার। 2-1 দিনের ভেতর রেজাল্ট হবে। আমি জানি ভালো পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তবুও ভয় করে, স্যার ম্যামরা যদি ভুল করে নাম্বার কম দেন। এখন তার পড়তেও মন বসে না, শুধু চিন্তা হয় রেজাল্ট নিয়ে চিন্তা। মেহরাব 2 দিন আগে ফোন করেছিল, সে জিজ্ঞেস করেছিল রেজাল্ট কবে। আমি বললাম 4 দিন পর। তারপর সে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তবে পরীক্ষায় ফার্স্ট হলেই কেবল এই সারপ্রাইজ পাবে তুমি। আমার তখন থেকেই মন কেমন যেন করছে, বুক ধড়ফড় করছে। আমি এখন সর্বক্ষণ উদ্গ্রীব হয়ে থাকি, মনে মনে আল্লাহকে ডাকি, বলি, আল্লাহ দাও না আমায় ফার্স্ট বানিয়ে, প্লিজ আল্লাহ প্লিজ। কতদিন নামাজ পড়া হয় না, এখন নামাজ ধরেছি। কোরআন পড়ছিলাম ছোটবেলায়, তারপর আর পড়া হয়নি। গতকাল থেকে আবার পড়া ধরেছি। না, এসব রেজাল্টের জন্য করছি তা না, মনকে প্রশান্ত করার জন্য। তবে এতে কাজও কিছুটা হয়েছে, মন প্রশান্ত হয়েছে। আমি জানি, এবং এটা তোমাদেরও জানা উচিত, যে তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি যদি তোমার ধর্মের প্র্যাকটিস কাজগুলো প্রতিনিয়ত নিয়মভাবে করো, তবে অস্থির মন শান্ত অবশ্যই হবে।